ঝিলমিল আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ওর ঘুমটা ভেঙে গেছিল। বিছানায় এপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ ধরে নিশ্চুপে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। এতদিন সকালে হাজার চেষ্টা করলেও ঘুম ভাঙতে চাইতো না। বাড়ির জোর করে ওঠতো, অথচ আজ ভোর 5টা বাজতেই চোখ দুটো আপনা আপনি খুলে গেল। শেহরিয়ে বাড়িতে থাকলে এখন ওর 1 ঘন্টা টানা পড়াশোনা করে তারপর দুজনের জন্য সকালের নাস্তা তৈরিতে হাত লাগাতো। সে নিজেকে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো আরও কিছুক্ষণ, কিন্তু এপিট ওপিট ঘুরে ফিরে মাথাটা ভারী লাগতে শুরু করলো। বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বসলো ঝিলমিল। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে করতে সে ধীর পায়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। ভোরের ঠান্ডা স্নিগ্ধ বাতাস এসে গায়ে ছোঁয়া দেয় তার। আবহাওয়াটা দারুণ, কিন্তু অদ্ভুত এক অস্বস্তিতে ঝিলমিলে বুকের ভেতর কোণাটায় কোথাও যেন এক প্রকাণ্ড শূন্যতা তৈরি করে রেখেছে। কেন এত ভারী লাগছে ভেতরটা, সেই হিসাব সে মেলাতে পারছে না। অজান্তে চোখ দুটো ঘুরে গেল পাশের শেহরিয়ে বারিশের রুমের ব্যালকনির দিকে। পর্দাগুলো বাতাসে সামনে উঠছে, সেখানে মানুষ তো দূরের কথা, প্রাণীর বিন্দুমাত্র কোনো অস্তিত্ব নজরে এলো না। নির্জন খালি জায়গাটার দিকে তাকিয়ে থেকে শূন্যতা আরও আঁকড়ে ধরল তাকে। বেশ কিছুক্ষণ উভয় ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে রয় ঝিলমিল। শহুরে বাড়ির লোহার বড় গেটটা খুলে গেল তখনই। ভেতরে প্রবেশ করলো একটা পরিচিত নেভি ব্লু মার্সিডিজ বেঞ্চ এস ক্লাসের গাড়িটা। সোজা এসে পৌঁছে পার্ক করে ড্রাইভের সিটের দরজা খুলে বের হলো বারিশ। পরনে শার্টটা কুঁচকানো, ইন খোলা, চুলগুলো ভীষণ এলোমেলো। সারা রাতে নির্ঘুম আর উথাল পাথাল ঝড়ে স্ফোটসাপ ও চেহারায়। বারিশ ধীর পায়ে ভেতরের দরজার দিকে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কী ভেবে যেন মাঝপথে থমকে দাঁড়ালো সে। মুহূর্তের জন্য থামলো ওর পদক্ষেপ। ধীর গতিতে মাথা তুলে এক পলক তাকালো ঝিলমিলে ব্যালকনির দিকে। বারিশের চোখ জোড়া নিজের দিকে ঘোরাতে আগে চমকে ওঠে ঝিলমিল। ঝটপট দেওয়ালের আড়ে লুকিয়ে পড়ল, বুকটা ধরপড় করে উঠল এক লহমায়। বারিশ আবার ধীর পায়ে হেঁটে ভেতরে হারিয়ে গেল। দেওয়ালের আড়াল থেকে আস্তে করে মুখ বাড়িয়ে বাড়ির পার্কিং আর খালি রাস্তাটার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল। তারপর আপন মনে বিড়বিড় করে রাখলো, তাহলে সারা রাত লোকটা কোথায় ছিল। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, পরক্ষণে নিজের মাথায় একটু ঝাঁকুনি দিয়ে স্বগতিক্ত করে বলল, ধ্যাত, আমি কেন এসব হাবিজাবি ভাবছি। নিজেকে কাটিয়ে উঠতে দ্রুত পায়ে ব্যালকনি ছেড়ে রুমে চলে এসলো সে। তারপর ঘর থেকে বেরিয়ে ঝিলমিল সোজা নিচে নেমে এলো। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোতে দেখতে পেল কাজের খেলা এক মনে সকালের আয়োজনে ব্যস্ত। ঝিলমিল পাশে গিয়ে দাঁড়িয়ে উৎসুক হয়ে গলায় শুধালো, কি রান্না করছো? খালা হঠাৎ ঝিলমিলকে দেখে একটু অবাক হলেন, হাতের কাজ থামিয়ে বলেন, এত সকালে উঠে পড়েছে তুমি ঝিলমিল? তাতে গিয়েছে, দাও আমি তোমার সাথে নাস্তা বানাতে সাহায্য করি। পাগল নাকি? আমি একাই সব পারবো, তুমি গিয়ে ঘুমাও। ঝিলমিল শুনল না, জোর করে কাজ গুছিয়ে নিতে লেগে গেল। খালার টুকটাক সাহায্য, অল্প সময়ের মধ্যে সবার জন্য হালকা নাস্তার আয়োজন করে ফেলল। ট্রেতে খাবার গুছিয়ে নিয়ে এসে ডাইনিং টেবিলে এনে রাখতে উপর থেকে নেমে এলো নূরজাহান চৌধুরী আর আলতাফ চৌধুরী। তাদের পেছন পেছন নাজমা বেগমও ছোট্ট জিহানের সাথে নিয়ে নেমে এলো। দিঘি আর মেহরাজ এখনও যার যার রুমে ঘুমে কাঁদা। তাহসিনকে দেখা গেলো ধীর পায়ে নিচের রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ের দিকে আসছে। সবাই টেবিলে আসনে আসতে ঝিলমিল বেশ আগ্রহ নিয়ে খাবার পরিবেশন করতে করতে বলল, এই নাও, এগুলো কিন্তু আজ আমি বানিয়েছি। আলতাফ সাহেব হাত ঘড়ির দিকে একবার তাকালো, তারপর একটু গম্ভীর গলায় বললেন, এ কি, এত সকালে তুমি আবার রান্নাঘরে গিয়েছো? ঝিলমিল একটু ইতস্তত করে বলল, ঘুম ভেঙে গেছিল, ঘরে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু খাবার বানাই। আলতাফ সাহেব থমথমে গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, ওখানে কি সারাদিন এসব করতে নাকি? বাবার এমন তীক্ষ্ণ প্রশ্নে ঝিলমিল হঠাৎ করে থমকে গেল। মুখটা নিচু করে কোনো ওরকম উত্তর দিল না। পরিবেশটা হালকা করতে নূরজাহান চৌধুরী নাস্তায় এক কামড় দিয়ে বেশ খুশি মনে বলে উঠল, অনেক মজা হয়েছে তো। এগুলো শিখলে কবে তুমি দাদুভাই? গুণ? কিসের গুণ? আমার মেয়েকে রান্না বান্না করে এসব গুণ দেখাতে হবে না? সে পড়াশুনো করবে, শিক্ষিত হবে, উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাবে, এসব করার জন্য ও বড় হয়নি। আলতাফ সাহেবের কথায় নাজমা বেগম ওখানে স্বামীর সঙ্গে কড়া মেজাজে তর্কে জুড়ে গেলেন। টেবিল জুড়ে শুরু হয়ে গেল শোরগোল। ঝিলমিলে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল।
কোথাও একটু শান্তিতে সবার সাথে বসে খাবে, সবাই ওর সকালের কষ্টটা একটু প্রশংসা করবে। তা না, উল্টে শুরু হলো মেজাজ খারাপ করা চিল্লাচিল্লি। নাস্তার প্লেটটা ওভাবে ফেলে রেখে ঝিলমিল হনন করে নিজের রুমে চলে গেল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায়কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণির বেয়ে। কোমর দুলে দারুণ ছন্দে পা মেলাচ্ছিল ঝিলমিল। পরনে অলিভ রঙের একটা শার্ট, কুর্তি আর নীল প্লাজো। জামার ভিতরে ছাঁচে ঝিলমিলে ছিপছিপে পাতলা ও সুগঠিত শরীরের ভাঁজগুলো স্পষ্ট উঠেছিল প্রতিটি মুভমেন্টে। কোমর পেঁচিয়ে শক্ত করে বাঁধা নীল সুতির ওড়নাটা, তার সঙ্গে ছোট্ট জারিন। দুজনে মিলে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছে। ছোট্ট জারিন ঘাড় ঘুরিয়ে কোমরে দুলিয়ে নাচের স্টেপ দেখাচ্ছে ঝিলমিল, আর জারিনও এক মনে সেটা ফলো করার চেষ্টা করছে। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। ঝিলমিল হঠাৎ থেমে যেতে দেখে জারিনও থেমে গেল। দরজার দিকে তাকাতে দেখে এলো বারিশ প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, পরনে অফ হোয়াইট শার্ট আর প্যান্ট। তার তীক্ষ্ণ নজর ঝিলমিলে সুগঠিত শরীরের উপর স্থির। মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল ঝিলমিল। দ্রুত কোমরের ওড়নাটা খুলে গলায় পেঁচিয়ে শরীরের চপলতা ঢেকে ফেলার ব্যর্থ চেষ্টা করলো। তারপর বারিশের দিকে তাকিয়ে একটা নিষ্পাপ হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। ভ্রু নাচালো বারিশ। বলল, আপনি না অসুস্থ? ঝিলমিল আমতা আমতা করে বলল, আসলে আপনি চলে যাওয়ার পর ঠিক হয়ে গেছি। বারিশ তাকিয়ে দেখলো অসুস্থতা কমেনি বলে আজকেও কলেজে যায়নি, অথচ এখন এখানে রীতিমতো লাফাচ্ছে। লাফাতে লাফাতে ঠিক হয়ে গেছেন। বারিশের গলায় প্রচ্ছন্ন কৌতুকর মেজাজ। জারিন সঙ্গে সঙ্গে মাঝখান থেকে বলে উঠল, এটাকে লাফানো বলে না চাচু, মামুনি আমাকে নাচ শিখালো। কদিন পর আমাদের স্কুলে প্রোগ্রাম আছে তো তাই। ঝিলমিল নিজের অসুস্থ চেপে রাখতে না পেরে বিড়বিড় করে স্বগতোক্তি করলো, সেদ্ধ করলা কি করে বুঝবে কোনটা নাচ আর কোনটা লাফানো? জারিন ফিক করে হেসে দিল। নিষ্পাপ মুখে চাচুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, চাচু, সেদ্ধ করলা কি? বারিশ তীক্ষ্ণ ও রক্তচক্ষু সরাসরি ঝিলমিলের দিকে ঘুরে এলো। ঝিলমিল চট করে চোখ সরিয়ে নিয়ে জারিনের হাত ধরে তড়িঘড়ি করে বলল, চলো জারিন, আমরা অন্য রুমে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু বারিশ থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, জারিন, তোর মামুনি তোকে পরে প্র্যাকটিস করবে, এখন তার কাজ আছে। তুই গিয়ে তোর রুমে খেলো। জারিন মাথা নেড়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ঝিলমিল চোরের মতো বারিশকে পাশ কাটিয়ে সরে যেতে চাইলে বারিশ ওর সামনে এসে পথ আটকে দাঁড়ালো। সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে থমকে গেল ঝিলমিল। বারিশ একটু নিচু হয়ে প্রশ্ন করলো, আমি সেদ্ধ করিলা? ঝিলমিল এক মুহূর্তের জন্য বারিশের চোখে চোখ রেখে পরক্ষণে নামিয়ে গেল। সেদ্ধ করলে খেয়েছে কখনো? বারিশ আবার বলল। ঝিলমিল শুকনো ঢোক গিলে ধীর গেল বলে, একবার খেয়েছিলাম, টেস্ট কেমন? তেতো। বারিশের ঠোঁটের কোণে এক চিলতে বিপজ্জনক হাসি ফুটল। ও ঝিলমিলে আর একটু কাছাকাছি ঘেঁষে এসে নিজের মুখটা ঝিলমিলে একদম কানের কাছে ঝুঁকে এলো। ধীরে সুস্থে ফিসফিস করে বলল, টেস্ট মি অ্যান্ড টেল মি, আমি তেতো নাকি মিষ্টি? চমকে উঠে দ্রুত এক পা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে উঠল, ছি, বাজে লোক। বারিশ নিজের রুমের দরজা দাঁড়িয়েছিল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেদিনের দৃশ্যগুলো চোখে ভাসছে, আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছে করছে না। চাবিটা পকেটে পুরে আবারও বাসা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে সামনে এসে দাঁড়ালো চঞ্চল সাহেব। ছেলের আটকে রাখা গম্ভীর গলা শুধালেন, রাতে কোথায় ছিলে? পায়ের গতি থমকে গেল বারিশের। না তাকিয়ে নিরসক্ত গলায় উল্টে প্রশ্ন ছুড়ে দিল, কেন? কেন আবার? সারা রাত বাড়ির বাইরে থাকবে, আবার মুখে মুখে বলবে কেন? কোনো দায়িত্ব নেই তোমার? বারিশ মুখ তুলে চঞ্চল সাহেবের দিকে তাকালো। ওর বরফের মতো ঠান্ডা চোখে কোনো অপরাধ বোধ নেই। খুব শান্ত কণ্ঠে বলল, আমি বাচ্চা নই বাবা। চঞ্চল সাহেব এক মুহূর্তে নীরব হয়ে রইলেন। চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। মাত্র একটা রাতের ব্যবধানে বারিশের চেহারা কতটা বিধ্বস্ত, নিস্তেজ আর কঠিন হয়ে গেছে। নিজের রাগটা চেপে রেখে প্রসঙ্গ বদলে বললেন, জারিফকে এভাবে না মারলেও পারতে তুমি। বারিশের ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটে উঠল। চোয়াল শক্ত করে বলল, ও যা করেছে তারপর যে এখনো নিঃশ্বাস নিতে পারছে, এটাই ওর অনেক বড় ভাগ্য। সুযোগ পেলে আবারও মারব। আজ সকাল সকাল হাসপাতালে গিয়ে জারিফকে নতুন করে এক দফা পিটিয়ে এসেছে বারিশ।
ঝর্ণা সাহুরে আর ফারাজ সাহেব সময় মতো মাঝখানে এসে না পড়লে আজ হয়তো ছেলেটার প্রাণবায়ু বের হয়ে যেত। কালকের ঘটনার পর চিকিৎসায় যতটুকু সুস্থ হয়ে উঠেছিল, আজ বাড়ির পশুর মতো প্রহারে একদম আত্মহত্যা করে এখন আইসিইউর বেডে কাতরাচ্ছে সে। কারণ বাড়ির জানে পুলিশের হাতে তুলে দিয়েও লাভ হবে না। তার মা ঝর্ণা সেরিয়া তা সেদিন টাকা খাইয়ে নাতিকে ছাড়িয়ে আনবে, আর পরবর্তীতে হয়েছেও সেটাই। জারিফ কিছুটা সুস্থ হওয়ার পর যখন আলতাফ চৌধুরী আর মেহরাজ জারিফকে পুলিশের হাতে তুলে দিল, ঝর্ণা বেগম একদিনের মধ্যে নাতিকে ছাড়িয়ে নেন। তোর সেখান থেকে আসার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল। চিপসের প্যাকেটটা মুচমুচ শব্দে খুলতে খুলতে বলল ইরান। ঝিলমিল জানলায় মুখ রেখে একটু দূরে তাকালো। ওর গলায় রাজ্যের বিরক্তি। কী ভাবতাম, তুই তো জানিস আমি এই বিয়েটা কেন করছিলাম। এখন কেবল আফসোস হচ্ছে কেন যে ওই বোকার মতো কাজটা করতে গেলাম। স্যারকে কিন্তু আজকাল কলেজেও দেখি না। একটা চিপস মুখে নিয়ে ঝিলমিল মুখে তুলে দিল আরেকটা। ঝিলমিল বলল, তাতে আমার কি? তোর কি একটু মনে পড়ে না ঝিলমিল? ঝিলমিল কি চুপচাপ তাকিয়ে রইল। মনে পড়ে না, একটুও মনে পড়ে না। মনে পড়লো কীভাবে? ঝিলমিল তো এই গত 7 দিনে লোকটাকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারেনি। ভুললে না হয় মনে পড়ার প্রশ্ন উঠত। না চাইতেও মাথার ভিতর সারাক্ষণ ওই একটা মানুষ ঘুরঘুর করে। অজান্তে মনে অযাচিত আশা জেগে ওঠে, হয়তো লোকটা এসে ওকে ফিরিয়ে নিয়ে যাবে। এই বাড়তি অদ্ভুত অনুভূতির জন্য ঝিলমিলের নিজের উপর চরম বিরক্ত। ও তো পছন্দই করে ওই মেন্টাল এলিয়েনকে, তবে কেন সারাক্ষণ ওর ভাবনায় মজে থাকে। নিজেকে সামনে নিয়ে গলার স্বর স্বাভাবিক করলে ঝিলমিল, কাল থেকে আমি কলেজে যাব। আব্বু ফাহিম স্যারকে বলছে আইসিটি প্রাইভেট পড়াতে। হয়তো আমি কলেজে যাওয়া শুরু হলে পড়াতে আসবে সে। ইরার মাথা নাড়ল। কালকে যাওয়ার দরকার নেই, আর একটু সুস্থ হ, তারপর যাস। আরও একটু টুকটাক গল্পের মধ্যে সন্ধ্যা নামিয়ে উঠে দাঁড়ালো ইরান। বিদায় নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো সে। কিন্তু সিঁড়ি দিয়ে নেমে তড়িঘড়ি করে সদর দরজা পার হতে ঠিক তখনই তাহসিন আর দিঘির সামনে এসে পড়ল। দিঘি বরাবরের মতো মাতাল, হাবিজাবি কি যেন বিড়বিড় করছে। ওকে সামনে শক্ত হাতে ধরে রেখেছে তাহসিন। তাহসিনের ধপধপে শার্টের উপর বমি করে নোংরা দাগ ছড়ানো। কাজের জন্য অফিস থেকে বের হওয়ার পথে রাস্তায় দিঘিকে মাতাল অবস্থায় দেখতে পেয়ে বাধ্য হয়ে তাকে বাসায় তুলে এনেছে। ওদের এই অবস্থা থেকে ইরান এতক্ষণে হাসিমুখী খুশি মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ তাহসিনের চেহারার দিকে তাকিয়ে থেকে কোনো কথা না বলে ওদের পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল। তাহসিন একবার পেছন ফিরে ইরানে চলে যাওয়া দেখল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দিঘিকে নিয়ে ওপরে একটা রুমের দিকে হাঁটা দিল। দিঘি অবিরত তাহসিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করছে, বারবার ধাক্কা মারছে। রুমে পৌঁছাতে দিঘি সামলাতে না পারে আবারও বমি করে দিল। তাহসিন তড়িঘড়ি করে ওকে ওয়াশরুমে নিয়ে যায়। আজকাল সে তাহসিনের ধারে কাছে ঘেঁষে না ঠিকই, কিন্তু নিজের ক্ষতি করতে এক চুলও ছাড় দেয় না। 2 দিন আগে বেপরোয়া বাইক চালিয়ে হাত পা ছিলে রক্তাক্ত করে এসেছে। তাহসিন ঠান্ডা পানি এনে দিঘির চোখে মুখে ছিটিয়ে দিতে দিঘি চিৎকার করল, ছাড়াও, আমাকে ছাড়তেই পারি, তবে আমি ধরে আছি বলেই কিন্তু আপনি মেঝেতে ঠাস করে আছাড় খাচ্ছেন না। খুব শান্ত করে বলল তাহসিন, পড়লে পড়বো, তোমার তাতে কি আসে যায়? আমি না থাকলে পড়ে গেলে সমস্যা হতো না, কিন্তু এখন পড়ে গেলে সবাই ভাবে আমি ইচ্ছে করে ফেলে দিয়েছি। দেখি রক্তচক্ষু তুলে তাকালো। খুব দরদ দেখাচ্ছে তাই না? সেই মন আমার অনেক আগে মরে গেছে ম্যাম। দেখি ঝাপসা চোখে তাহসিনের মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলো, আই হেট ইউ তাহসিন। তাহসিন কোনো জবাব দিল না। দেখি সারা গায়ে বমি লেগে এই বিচ্ছিরি অবস্থা, জামা কাপড় নোংরা হয়ে গেছে, পুরো ড্রেসটা না পাল্টাল নেই। কিন্তু দিঘির শরীর এতটাই চলছে যে একটু অসাবধানতা হলে পড়ে যাবে। তাহসিন দিঘির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি আজ পর্যন্ত আমার ছেলেকে একটিবারের জন্য দেখতে চাইলেন না ম্যাম? কখনো দেখতে চাইব না। অন্য নারীর সন্তানকে আমি কেন দেখতে যাব? খবরদার, তুমি কখনো ওই বাচ্চাটাকে আমার সামনে আনবে না, মেরে ফেলবো। তাহসিনের শান্ত চোয়ালটা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল, বদলে গেল চোখের রং। গভীর এক প্রশ্ন ছুড়ে বলল, কাকে? কাকে মারবেন? তোমাকে। তাহসিন আবার আগের মতো থমথমে নিষ্ক্রিয় হয়ে একদম আগের মতো শান্ত। ওয়াশরুমের ভেতরে কাউকে ডেকে পাওয়া মুশকিল।
তাছাড়া এই মুহূর্তে বাসায় ঝিলমিল আর নাজমা বেগম ছাড়া কেউ নেই। এই অবস্থায় কী করা উচিত ভেবে পাচ্ছে না। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থেকে তাহসিন চোখ দুটো অন্যদিকে ফিরিয়ে দিঘির ভেজা জামার বোতামে হাত ধরে। ঠিক তখনই বেডরুমে থেকে ঝিলমিলে পরিচিত গলা ভেসে আসলো, ফুপি তুমি কি করছো? তাহসিন যেন হঠাৎ ধাতস্থ হলো, স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। দ্রুত গলায় চেপল, ঝিলমিল ওয়াশরুমের দিকে একটু এসো তো। হঠাৎ করে কোনো পুরুষালী কণ্ঠ শুনে ঝিলমিলে কপাল কুঁচকে এলো। তড়িঘড়ি করে ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়ে অবাক গলা বলল, আপনি এখানে আঙ্কেল? ফুপির কী হয়েছে? তাহসিন সংক্ষেপে বুঝিয়ে দিল সবটা। তারপর দিঘিকে দেখিয়ে দিল, ওকে একটু গোসল করে ড্রেসটা চেঞ্জ করে দাও প্লিজ। ঝিলমিলের কাছে সাবধানে ডিগিকে বুঝিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল তাহসিন। ওর নিজের সাথে দাগ লেগে বাজে অবস্থা, এবার নিজের রুমে গিয়ে ফ্রেশ হওয়া দরকার। রাত তখন গভীর, চারপাশে নিঝুম অন্ধকার। নূরজাহান বেগমের পাশে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঝিলমিল। আচমকা বাইরের দিক থেকে ভেসে আসা এক অসংখ্য শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। প্রথমে ভেবেছিল হয়তো ঘুমের ভুল, কিন্তু শব্দটা আবার ভেসে এলো একটা ভারী অস্পষ্ট গোঙানির মতো চিৎকার। ঝিলমিল বিছানায় সোজা হয়ে উঠে গেল, কান খাড়া করে শোনার চেষ্টা করলো কোথা থেকে আসছে এই শব্দটা। নিস্তব্ধ রাতের বুক চিরে আসা সেই অদ্ভুত আওয়াজটা যেন শিরদাঁড়া দিয়ে এক ভয়ের শীতল স্রোত বয়ে গেল। সে বিছানা ছেড়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকাতে ঝিলমিলের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিচে বাগানে ঝাপসা আলোয় দাঁড়িয়েছে বারিশ, টলমল করছে ওর শরীর। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে এ বুঝি পড়ে যাবে। নিশ্চিত মাতাল সে। তার চোখে মুখে এলোমেলো রাতের শিশির, মুখে এক ধরনের অদ্ভুত হিংস্রতা। মদের নেশায় চুর হয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করছে, আলতাফ চৌধুরী কোথায় আপনি? সাহস থাকলে বাইরে আসুন। আমার বউকে ছিনিয়ে নিয়ে নিজের বউ নিয়ে আরামে ঘুমানো বের করবো আমি। শালা, তুই আমাকে ছোটবেলা থেকে দগ্ধ করে এসেছিস, এখনও শখ মেটেনি? বের হ, সামনে আয় তুই, না হলে গেট ভেঙে গুড়িয়ে দিব আমি। ঝিলমিলে চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। লোকটা এই বেয়াদবি আর তুই তোকারি ভাষা যদি এখন আলতাফ চৌধুরীর কানে যায়, তবে এই বাড়িতে ঘূর্ণিঝড় বয়ে যেতে আর বাকি থাকবে না। বাড়ি সেই মাতলামি আর বাবার মেজাজের কথা ভেবে ওর শরীরে রক্ত হিম হয়ে গেল। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে ছুটল। পায়ের আওয়াজ যেন ওর নিজের স্পন্দনের আওয়াজ ছাপিয়ে যাচ্ছিল। সে যে কোনো মূল্যে বারিশের মুখটা বন্ধ করতেই হবে। শুকনো পাতায় নূপুর পায়ে, পর্ব 22। পুরো গল্পটা প্লেলিস্টে। গল্প শুরু করছি, এন্ড অবধি দিব, শুধু ওয়েট করো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।